বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তো তোমরা সবাই মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসছো। তো মাধ্যমিক বাংলা পরীক্ষা বেশিরভাগ ছাত্রছাত্রী সকলেরই ভালো হয়েছে। তো আমরাও তোমাদের সামনে উত্তরপত্র শেয়ার করেছিলাম। এখন আমরা আজকের এই আলোচনায় দেখে নেব যে শিক্ষকরা কিন্তু খাতা দেখা শুরু করে দিয়েছেন। তো শিক্ষকরা যে প্রশ্নের উত্তর কোন উত্তরে খাতাটা দেখছেন সেটাই হলো আমাদের মূল বিষয়, এবং যে উত্তরটা হচ্ছে 100% সঠিক, এবং শুধু 100% সঠিক নয়, এবং শিক্ষকরা এই উত্তরটা হলেই নম্বর দিচ্ছেন, নতুবা কিন্তু নম্বর দিচ্ছেন না। তো আজ আমরা জেনে নেব সেই উত্তরগুলো কি কি, বিশেষজ্ঞ শিক্ষকদের সঙ্গে যারা পরীক্ষার খাতা দেখছেন তাদের সঙ্গে কথা বলে আমাদের সঠিক উত্তর যেটা নির্ধারিত হয়েছে বা যে উত্তরে তোমাদের মূল খাতাপত্র দেখা হচ্ছে সেই উত্তরগুলোই আজ আমি তোমাদের সামনে শেয়ার করব। সম্পূর্ণ এমসিকিউ, এসএকিউ এবং ব্রড কোশ্চেনও করতে পারি, কিন্তু সেটা করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যে কারণে এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার টাইপের যত প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমাদের সামনে শেয়ার করবো আজকের এই আলোচনায়। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, উত্তরে কিন্তু এমনও রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে একটা প্রশ্নের দুরকম উত্তর হতে পারে বা কোনো একটা অপশানের দুটো উত্তরও কিন্তু রয়েছে। চলো আর সময় নষ্ট করবো না, আমরা সরাসরি চলে যাই মূল উত্তরপত্র দেখতে, কোনটা কি সঠিক উত্তর সেটা জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, চলো সরাসরি আমরা চলে যাই আমাদের উত্তরপত্রে। আমরা যে উত্তরপত্রটা শেয়ার করেছিলাম সেটাও তোমাদের সামনে দেখাবো। তবে আজ যে উত্তরপত্রটা শেয়ার করছি সেটা কিন্তু একদম 100% এখানে কোনো রকম কোনো ব্যতিক্রম হবে না, কারণ একদম এই উত্তরপত্রেই কিন্তু শিক্ষকরা খাতা দেখছেন। তো স্বাভাবিকভাবে আমাদের প্রথম প্রশ্নটা দেখো, প্রশ্নটা অনেকের অনেক রকমভাবে হতে পারে, কারো এক দাগের প্রশ্ন, কারো বা দুই দাগে চলে গেছে, দুই দাগের প্রশ্ন কারো তিন দাগে চলে গেছে, এরকম বিষয় হতে পারে। তো যাই হোক, প্রথম যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নের উত্তর হচ্ছে প্রভাতে। এটাই কিন্তু 100% সঠিক অ্যান্সার। ঠিক আছে, অর্থাৎ রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিল? উত্তর হচ্ছে প্রভাতে। দ্বিতীয় প্রশ্ন রয়েছে যেটা, বিখ্যাত লেখক শৈলাজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল কত? এখানে যেটা তোমাদের উত্তর হবে সেটা হচ্ছে 2 ডজন। এটাই কিন্তু 100% অ্যান্সার। ঠিক আছে, তৃতীয় যে প্রশ্নটা ছিল দেখো, প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ানদের লেখনী কি ছিল? এটা আমি বারবার বলছি, বিভিন্ন সেটে বিভিন্ন অঞ্চল ভিত্তিক কিন্তু প্রশ্ন আলাদা হয়েছে, তোমরা জাস্ট উত্তরগুলো মিলিয়ে নিও। এক্ষেত্রে আমাদের যেটা উত্তর হবে সেটা হলো হাড়। এটাই কিন্তু 100% অ্যান্সার। তারপরে আমাদের যেটা রয়েছে দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিবেশক সমিতি কবে নিযুক্ত হয়? উত্তর হচ্ছে 1936 সালে। এটাই কিন্তু আমাদের 100% অ্যান্সার। চলে যাবো তার পরবর্তী প্রশ্নে। দেখো, বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তখন তাকে কি বলা হয়? এক্ষেত্রে আমাদের যেটা উত্তর হবে সেটা হচ্ছে আসক্তি। উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে আসক্তি। এই আসক্তি হচ্ছে 100% অ্যান্সার। আসক্তি, বারবার বলছি, আসক্তি হচ্ছে 100% অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, আবার তোরা মানুষ হ বাক্যটি কি? এই প্রশ্নটা নিয়ে আমাদের অনেক অনেক ভাবনা চিন্তা ছিল, কিন্তু এটার উত্তর যেটা বেরিয়েছে সেটা হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। এটা লিখলেই নম্বর পাবে, বাদ বাকি কোনোটাতে কিন্তু নম্বর নয়। পরিষ্কার কথা শুনে নাও, আবার তোরা মানুষ হ বাক্যটি অনুজ্ঞাসূচক বাক্য। এটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এটাই কিন্তু হবে অনুজ্ঞাসূচক বাক্য। পরবর্তী প্রশ্ন, ভাববাচ্যে প্রাধান্য পায়। উত্তরটা কি হবে? ভাববাচ্যে প্রাধান্য পায় ক্রিয়ার ভাব। এটাই কিন্তু 100% অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, আমি তোমাকে বইটি দিলাম, এটি কোন বাচ্যের উদাহরণ? আমি তোমাকে বইটি দিলাম, এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর হচ্ছে কর্তৃবাচ্যের। এটাই কিন্তু 100% অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, অনুসর্গ প্রধান কারক হলো? এই প্রশ্নটাতে কিন্তু একটু গড়মিল হয়েছে। গড়মিল মানে কি? কেউ যদি 3 প্রকার লেখে তাও সে নম্বর পাবে, আবার কেউ যদি 2 প্রকার লেখে তাও সে নম্বর পাবে। অর্থাৎ এই প্রশ্নটায় 2 প্রকার লিখলেও সে নম্বর পাবে, আবার 3 প্রকার লিখলেও কিন্তু সে নম্বর পাবে। অর্থাৎ এই প্রশ্নটার দুটোই উত্তর। পরবর্তী প্রশ্ন, বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলির সঙ্গে তে যুক্ত হয়ে কি কারক হয়েছে? বুলবুলির সঙ্গে তে যুক্ত হয়ে কি কারক হয়েছে? এটার উত্তর হচ্ছে কর্তৃকারক। এটাই উত্তর 100%। পরবর্তী প্রশ্ন, কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে? এটার উত্তর হচ্ছে দ্বন্দ্ব সমাসে। এটাই কিন্তু উত্তর 100%। আমি একদম পারফেক্ট উত্তরগুলো বলছি। কোনো কোনো প্রশ্ন উত্তর, যেমন দেখো এখানে দুটো উত্তরের একটা লিখলেই ফুল মার্কস পাবে। তারপরে কোশ্চেন চলে আসি, যে সমাসে পূর্বপদের উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উজ্জ থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় উপমিত কর্মধারায়। এটাই কিন্তু 100% অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, যেটা বলছে
তবু লিখছে, লুকিয়ে লিখছে, এভাবে লেখার কারণ কি? উত্তর হচ্ছে যেন নেশায় পেয়েছে। এটাই হচ্ছে 100% অ্যান্সার। নদের চাঁদের বয়স হলো কত? এটার উত্তর হচ্ছে 30 বছর। এটাই কিন্তু 100% অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, গিরিশ মহাপাত্রের জামার রং কি ছিল? গিরিশ মহাপাত্রের জামার রং ছিল রামধনু। এটাই হচ্ছে 100% অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, আফ্রিকা কবিতার আদিম যুগ কি ছিল? আফ্রিকা কবিতার আদিম যুগ ছিল অন্ধকার, উদ্ভ্রান্ত, আন্তরিক নাকি শান্ত? উত্তর হচ্ছে উদ্ভ্রান্ত। এটাই কিন্তু 100% অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো যেটা রয়েছে, বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পায়লা চেতন কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল? উত্তর হচ্ছে 4 দণ্ড। এটাই হচ্ছে 100% অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। দেখো একটুখানি সময় লাগবে, কিন্তু আমি তোমাদের সঠিক উত্তরটাই বলে দেবো। প্রথম প্রশ্ন, আমি তার জামিন হতে পারি, বক্তা কার জামিন হতে পারে? তাই তো এখানে যে উত্তরটা তোমাকে লিখতে হবে সেটা হচ্ছে, পুলিশের হাতে ধৃত গিরিশ মহাপাত্র যে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক নন, অপূর্ব তার জামিন হতে পারে। অর্থাৎ গিরিশ মহাপাত্রর কথাটা লিখলেই কিন্তু সে 100% নম্বরটা এখানে পাবে। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। বিকেলে চায়ের টেবিলে কথাটা ওঠে, কোন কথাটার কথা বলা হয়েছে? উত্তরটা সহজে লিখতে পারো, সন্ধ্যা তারায় তপনের গল্প ছাপিয়ে দেওয়ার কথাটা। ঠিক আছে, একদম সহজে সন্ধ্যা তারায় তপনের গল্প ছাপিয়ে দেওয়ার কথাটা। এবার এই কথাটাকে তোমরা একটু নিজেদের মতো করে লিখলেও সেখানে কিন্তু নম্বর পাবে, কিন্তু এই কথা দুটো যেন থাকে, যে সন্ধ্যা তারায় তপনের গল্প লেখা। পরবর্তী প্রশ্ন, নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম কি? তো উত্তরটা কি হবে? লেখকের প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, শুধু প্রবোধ কুমার লিখলে হবে না, উত্তর হবে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। এই কথাটাও কিন্তু লিখতে হবে। পরবর্তী প্রশ্ন, পরম সুখ কাকে বলে জানেন? পরম সুখ হচ্ছে বক্তা বিরাগী সব সুখের বন্ধন থেকে মুক্ত হওয়াকে পরম সুখ বলেছেন। একদম ঠিক, এই যে আমি যে কথাটা লিখে দিয়েছিলাম, সব সুখের বন্ধন থেকে মুক্ত হওয়াকেই পরম সুখ বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, আচ্ছা, আর এই বক্তা কাকে পরম সুখ বলেছেন? যদি ওই কাকে পরম সুখ বলেছেন এটাই বলতে হবে, যে বক্তা বিরাগী সব সুখের বন্ধন থেকে মুক্ত হওয়াকেই পরম সুখ বলেছেন। ব্যাস হয়ে গেল। অমৃতর মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিল? উত্তরটা হবে, নতুন জামা দেবার আগে ইসাপের বাবা ইসাপকে খুব মেরেছিল, অমৃত সেরকম মার খেতে রাজি ছিল কিনা তার মা জানতে চেয়ে তাকে বেকায়দায় ফেলার চেষ্টা করেছিল। একদম ঠিক এইভাবেই উত্তরটা, যে অমৃত নতুন জামা কেনার আগে ইসাবের বাবা ইসাবকে খুব মেরেছিল, তাই অমৃত যদি ইসাবের মতো মার খেতে রাজি থাকে তাহলে সে নতুন জামা পাবে। এটা লিখলেই হয়ে যাবে। আচ্ছা, তারপরে চলে আসো আমরা পরের, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো কারা কি ঘোষণা করলো? অশুভ ধ্বনিতে ঘোষণা করলো কারা কি ঘোষণা করলো, তাই তো। পরবর্তী প্রশ্ন আমাদের এখানে উত্তর লিখতে হবে, পশুরা বা সাম্রাজ্যবাদী শাসক গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে এসে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। ঠিক আছে, এটাই কিন্তু মূল কথা, যে পশুরা গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে এসে অশুভ ধ্বনির মাধ্যমে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। অর্থাৎ দিনের অন্তিম কালটাই মূল উত্তর। সব চূর্ণ হয়ে গেল, কি চূর্ণ হয়ে গেল? তাই তো, এখানে কতকের মিষ্টি বাড়ি, বারান্দার ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ সবকিছু চূর্ণ হয়ে গেল। একদম ঠিক যেমনটা লিখেছি এরকমই উত্তর। বিস্মিত হলো বালা, বালা কি দেখে বিস্মিত হয়েছিল? বালা কি দেখে বিস্মিত হয়েছিল? অচৈতন্য অবস্থায় পড়ে থাকা কন্যা রূপ সৌন্দর্য দেখে সমুদ্ররাজের কন্যা পদ্মা বিস্মিত হয়েছিল। অর্থাৎ এখানেও সমুদ্র কন্যা পদ্মা সমুদ্র তীরে অচেতন পদ্মাবতীর রূপ দেখে বিস্মিত হয়েছিল। এই যে অচেতন পদ্মাবতীর রূপ, এটাই কিন্তু মূল উত্তর। পরবর্তী কোশ্চেন, অস্ত্রের বিরুদ্ধে একটা কোকিল কিভাবে গান বাঁধবে? তো কোকিল সহস্র উপায়ে গান বাঁধবে, অর্থাৎ মূল উত্তর সহস্র উপায়। এটাও পুরো 100% ঠিক। পরবর্তী প্রশ্ন কি ছিল? যথা বৃহন্নলা রূপী কিরীটি, বৃহন্নলা রূপী কিরীটি কে? তো বৃহন্নলা রূপী কিরীটি হলো অর্জুন। জাস্ট এটাই অ্যান্সার, অর্জুন। তারপরে চলে যাও প্রবন্ধ থেকে প্রশ্ন, তাতে অনেকে মুশকিলে পড়েছেন। তাতে অনেকে মুশকিলে পড়েছেন, কিসে মুশকিলে পড়ার কথা বলা হয়েছে? এখানে উত্তর হবে, সরকারি কাজে দেশি পরিভাষা চালাতে গিয়ে যথাযথ পরিভাষার অভাবে অনেকে মুশকিলে পড়েছেন। এই যে এখানেও তাই লেখা, রাজকার্যে দেশি পরিভাষা চালানোর জন্য সরকারের কাজে অনেকে মুশকিলে পড়েছেন। ঠিক আছে, ব্যাস, ভ্যাবাচাকা খেয়ে গেলাম। বক্তা ভ্যাবাচাকা খেয়ে গেলেন কেন? এখানে যেটা তোমাকে উত্তর লিখতে হবে সেটা হচ্ছে, কলেজ স্ট্রিটে লেখক ফাউন্টেন পেন কিনতে গেলে দোকানি যখন জানতে চান কি কলম, তখন তিনি ভ্যাবাচাকা খেয়ে যান। তাই তো, এখানেও ঠিক সেরকমই লেখা হয়েছে, কলেজ স্ট্রিটে একটা নামি দোকানে ফাউন্টেন পেন কেনার জন্য গেলে তখন দোকানদার জানতে চেয়েছিলেন কি কলম, দোকানদার এই কথা শুনে তিনি ভ্যাবাচাকা খেয়েছিলেন। ঠিক আছে, একই অ্যান্সার। তারপরে দেখো, পরিভাষার উদ্দেশ্য কি?
পরিভাষার উদ্দেশ্য হলো ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা, একদম সেম টু সেম লেখা, সেম টু সেম। পরবর্তী প্রশ্ন, ক্যালিওগ্রাফিস্ট কাদের বলা হয়? উত্তরটা হচ্ছে যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হয় ক্যালিওগ্রাফিস্ট। এটা লিখলে হবে না, যারা ওস্তাদ কলমবাজ এইভাবে লিখলে হবে না, বইয়ের কথাটা লিখতে হবে। যারা, আবার বলছি নোটস করে নিতে পারো, যারা ওস্তাদ কলমবাজ তাদেরকেই বলা হয় ক্যালিওগ্রাফিস্ট। ঠিক আছে, এটুকুই কিন্তু লিখতে হবে। এবার ব্যাকরণের সাইডে চলে আসি। একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও। দেখো এখানে অনেক রকম বাক্য হতে পারে, নিজেরা নিজেদের মতো করে লিখতে পারো। যদি তুমি আসো তবে আমি যাব, কিন্তু সাইকেলে যাব, এরকমভাবে লিখতে পারো, বা অনেক অনেক উদাহরণ, এগুলো নিজের মতো করে লিখতে হবে, কোনো রকম কোনো সমস্যা নেই। কদাকার বা পদটির ব্যাস বাক্য সহ সমাসের নাম করো। কদাকার, এখানে তোমরা লিখতে পারো কু আকার যার, এটা লিখতে পারো কোনো রকম, সেক্ষেত্রে বহুব্রীহি সমাস হবে। আবার লিখতে পারো কদ আকার যার, কদ আকার যার, ঠিক আছে, এটা লিখলেও কিন্তু নম্বর পাবে। কদ আকার যার, সেটাও কিন্তু বহুব্রীহি সমাস হবে। তারপরটা চলে আসো, প্রত্যেককে ব্যাস বাক্য সমাসের কি হবে? প্রত্যেকে ব্যাস বাক্য সমাস হবে একে একে, ঠিক আছে, একে একে ব্যাস বাক্য সমাস হবে। আর এক্ষেত্রে তোমাদের যেটা বলার সেটা একটুখানি বলে দিই। প্রত্যেকে হচ্ছে একে একে, প্রত্যেকে। আবার এটা অব্যয়ীভাব সমাস হবে, ঠিক আছে, এটা কিন্তু অব্যয়ীভাব সমাস হবে। এটা উপসর্গ তৎপুরুষ বলেছিলাম, কিন্তু না, এটা অব্যয়ীভাব সমাসই কিন্তু হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, যুক্তির পথে হাঁটো ভাববাচ্য করো। যুক্তির পথে হাঁটা হোক, এছাড়াও যদি কেউ অন্যরকমভাবে হ ধাতুর প্রয়োগ করে লিখতে পারে, সেক্ষেত্রে সে নম্বর পাবে। উক্ত কর্তা কাকে বলে? কর্তৃবাচ্যের কর্তাকে উক্ত কর্তা বলা হয়। একদম সেম টু সেম অ্যান্সার, এর থেকে আর ভালো সংজ্ঞা আর হয় না। আমি ছিলাম কালি কলমের ভক্ত, বাক্যটিকে প্রশ্ন বা পরিবর্তন করো। আমি কি কালি কলমের ভক্ত ছিলাম না? এটাই কিন্তু মূল উত্তর। কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তরের প্রধান শর্ত কি? এখানে কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যের রূপান্তরের প্রধান শর্ত যেটা বলা হয়েছে, কর্তৃবাচ্যের ক্রিয়াটি অকর্মক হলে তাকে ভাববাচ্যে রূপান্তর করা যায়। ঠিক আছে, কর্তৃবাচ্যের ক্রিয়াটি অকর্মক হলে তাকে ভাববাচ্যে রূপান্তর করা যায়। এটা কিন্তু একটা দিয়েছে, কিন্তু এটাই কিন্তু বলেছে যে এটাই লিখতে হবে। ঠিক আছে, মানে অন্য কোনো অপশান দেয়নি, তবু আমার মনে হয় অন্য অপশান দিলেও কিন্তু তোমরা নম্বর পাবে। অনুসর্গযোগে করণ কারকের একটি উদাহরণ দাও। এটাও তোমরা যেমন খুশি তখন লিখতে পারো, যেমন স্বপ্ন দিয়ে তৈরি সেজে, তৈরি সে দেশ, এরকমভাবে লিখতে পারো। অপাদান কারকের শূন্য বিভক্তির একটা উদাহরণ দাও। এখানেও ঠিক তাই, নিজে বানিয়ে লিখতে পারো অনেক রকমভাবে। এখানে যেমন আমরা লিখেছি গাড়ি স্টেশন ছাড়লো। আচ্ছা, ব্যাস বাক্য কাকে বলে? এটা তো একদমই সহজ, এবং যদি উত্তর লেখো, সমস্ত পদ বা সমাজবদ্ধ পদকে বিশ্লেষণ করা হয় যে বাক্য বা বাক্যাংশের দ্বারা, তাকে ব্যাস বাক্য বলা হয়। তো এই হলো আমাদের উত্তর। আর তারপরে তো স্বাভাবিকভাবে প্রশ্ন, অদল বদল, পান্নালালের অনেক 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 কিছু আছে। তো এগুলো নিয়ে আমি আর আলোচনা করছি না, মূল উত্তরগুলো নিয়ে আমি আলোচনা করলাম। তো যারা পরবর্তী সময়ে পরীক্ষা দেবে তারা প্রশ্নগুলো তো পেয়েই গেছো, প্রশ্নগুলো তো জানো, তবুও আর একবার একটু দেখিয়ে দিই, কারণ যেহেতু সঠিক উত্তর একদম 100% তোমাদের সামনে শেয়ার করলাম, সেহেতু প্রশ্ন কিন্তু ভালো এসেছিলো, এবং আশা করি প্রত্যেকেরই পরীক্ষা ভালো হয়েছে। এবার কার কটা ভুল হলো বা কার কটা ঠিক হলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। তো আজকের মধ্যে এখানে শেষ করলাম, ধন্যবাদ।